গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও দেখো ভালো আছি। আর ভালো আছি দেখো, আজকে এটা কী মাছ রান্না করছি তোমরাই কিন্তু কমেন্টে বলবে। বহুদিন আগে এই মাছটা খেয়েছি, অনেক বছর পর তারপরে কিন্তু খাচ্ছি। আজকে দেখলাম একটা মাছওয়ালা এই মাছটা নিয়ে এসছে। আমি জানি না সঠিক, আমার আন্দাজ মনে হয় এটা ঢেলা মাছ। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও এগুলো কী মাছ। আর বেগুন দিয়ে করলে বেগুন, ধনেপাতা, বেশ একটু কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে করলে মাছটা কিন্তু অপূর্ব স্বাদ লাগে। তা এই দেখো, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। আর বেগুনগুলো না একটু বড় বড় কেটেছি, কেন বলো তো, বেগুন একদম না গলে পাক হয়ে যাবে যতক্ষণ আলু সিদ্ধ হবে। আলুগুলো খুব মোটা কাটিনি, একটু পাতলা আছে, মানে ছোট ছোট করে কেটেছি, কেন তাড়াতাড়ি যাতে বেগুনের সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায়। আর কাঁচা লঙ্কা কটা চিড়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকা কষাবো। আর সেরকম তো মশলা কিছু দিচ্ছি না যে কষাতে হবে অনেক করে। আর একটু জিরে ধনের গুঁড়ো একসঙ্গে মিশানো থাকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো আমি পার্লারে একজনের কাছে শুনছিলাম, গল্প করছিল, দুঃখ করছিল যে ওই মেয়ে ছাড়াছাড়ি ব্যাপারে হ্যানা ত্যানা এইসব। তো সেটা কেন বলো তো হয়? অধিকাংশ মেয়ের মায়েদের জন্য হয়, মেয়েদের জন্য হয়। প্রত্যেকটা মেয়ের জন্যই প্রত্যেকটা সংসার কিন্তু ভাঙে। কেন বলছি বলো? মেয়েরা ঘুম থেকে উঠে 10টা 11টা 12টা যখন মন হবে তখন, এটা শ্বশুরবাড়িতে যখন মন হবে তখন গিয়ে ঘুম থেকে উঠেই আগে ফোন নিয়ে, মা, বাবা, হ্যালো, কেমন আছো? তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝোলটা ফুটে গেল, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু ফুটবে, ততক্ষণ বলতে থাকি। তো ঘুম থেকে চোখ খুলেই শুরু হয়ে যায় মা বাবাকে ফোন করা। আর সারা রাত সারাদিন কি হয়েছে সেগুলো সব একদম বমি করে ঢেলে দিল মায়ের কাছে। আর মাও বলল যে হ্যাঁ হ্যাঁ চলে আয়, ঘুম থেকে উঠেই সে 12টা বাজুক 1টা বাজুক, যখন মন হবে ঘুম থেকে উঠলো, উঠে সোজা বাপের বাড়ি চলে গেল। রান্না খাওয়া শ্বশুরবাড়ির কোনো কাজের কোনো বালাইই নেই, কোনো দায়িত্বই নেই। বর কী খেলো, বাচ্চা কী খেলো, কোনো দেখারই নাম নেই। যেই একটু শুনলো মা কিছু হয়তো খোটাখুটি লেগেছে, তখনই বলে দিল বাপ মা, না না সহ্য করতে হবে না, থাকতে হবে না, চলে আয়। ব্যাস, যেই কিনা ওই বাবা মায়ের একটু ধুনো পেলো, ব্যাস মনসাও নাচতে শুরু করে দিল, হয়ে গেল। এইভাবে একদিন দুদিন এমনি যে মাসের পর মাস যেতে যেতে অটোমেটিকই একটা ছাড়াছাড়ির পর্যায় হয়ে যায়। আর যেখানে বাবা মা বা মেয়েদের, বিশেষ করে বাবা মারা যদি নাক না গলায়, দেখবে সেই সব সংসারগুলো কিন্তু খুব ভালোভাবে টিকে যায়। কেন কি না, নিজেরা ঝগড়া করবে, মারামারি করবে, নিজেরাই কিন্তু একটা সময় ঠিক হয়ে যায়। আর যখনই কি না মেয়ের বাপ মাগুলো নাক গলাতে যায়, তখনই সেই সংসারে কিন্তু একদম না ভেঙে ছাড়বে না। তোমরা গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা দেখে নিও, বেশিরভাগ সংসার কিন্তু মেয়েদের বাপ মায়ের জন্যেই ছাড়ে। আর দেখো মাছটা হয়ে গেছে, এবার না কিছুটা পাঁপড় ভেজে রেখে দেবো। পাঁপড়গুলো অনেক দিন ধরেই রয়েছে, আর যখন আমি ভাজি তখন একটু বেশি করেই ভাজি। কেন কি না বারবার ভাজাটাও মুশকিলের ব্যাপার, সময়েরও ব্যাপার। আর যখন দেখবে ভাজা না থাকবে না, তখনই এত পাঁপড় খেতে ইচ্ছা করে, মানে এক্ষুনি পেলে তো এক্ষুনি ভালো হয়, দেরি হচ্ছে মানে তো বিশাল সমস্যার ব্যাপার। এত খিদে পেয়ে যায়, খিদে বলতে কি পাঁপড়ের খিদে, ভাত রুটির খিদে না। তো ওই জন্য আমি যখনই কী করি ভাজি, তখন একটু বেশি করেই ভেজে দিই, যে যাতে কৌটো করে রাখা থাকে, যখন খুশি মন হলো আর কিন্তু বলতে পারবে না যে পাঁপড় নেই, পাঁপড় নেই, খিদে পেয়েছে। ভাতের খিদে পেলে তাও হয়, এটা পাঁপড়ের খিদে। একবারে অনেকটা ভেজে কৌটোর মধ্যে করে রেখে দেবো। এবার নিয়ে যে যে কদিন মন হয় সে কদিন খা, আবার যখন শেষ হবে খালি কৌটোটা দেখব, তখন আবার ভেজে রেখে দেবো। আমি এইভাবেই করি। আর এরকম কি বলো তো, আমাদের মতন মানুষ যারা আছে, কাজ করে খেতে হয় বাইরে ঘরে, তাদের জন্য আমার মনে হয় এটা খুব সুন্দর একটা টিপস। যখনই পাঁপড় ভাজবে তখন একটু বেশি করে ভেজে রেখে দেবে। হয়তো ডাল সিদ্ধ করলাম, যখন যেদিন ডাল রান্না করি সেদিন একটু বেশি করে ডাল সিদ্ধ করে রেখে দিই। কিছুটা ডাল রান্না করলাম, ফোড়ন দিলাম, আর সিদ্ধ কিছুটা থাকে, সেটা আবার পরের দিন রান্না করতে পারি। আমি এইভাবেই তাড়াহুড়ো করে কাজ করি। আরও অনেকটাই পাঁপড় আছে, সবে শুরু করলাম, এখন জানি না কতটা টাইম লাগবে। একটা প্যাকেট বার করেছি, এটা আজকে পুরোটা ভেজে নেব।
চিড়েও আমি তাই করি, যখন ভাজি তখন পুরোটাই ভেজে রাখি, যতদিন চলে চলবে। তো দেখো আবার কিছুটা পাঁপড় দিয়ে নিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপরে এবার দেখি, একটার পর একটা কাজের তো শেষ নেই। এদিকে দোকানে যাব, সেটা একটা তাড়না থাকে, কিন্তু বিশাল তাড়না থাকে। আমি এত টেনশনের মধ্যে থাকি আর এত তাড়াহুড়ো করে কাজ করি, তোমরা ধারণা করতে পারবে না। তার মধ্যে তো আমার দিদির ঝামেলা আছে, দিদি তো কন্টিনিউ রয়েছে, ওর তো মানে কাজের শেষ নেই, ওর পিছনে একটার পর একটা লেগে থাকে। পাঁপড়গুলো ভাজা হয়ে গেল, এবার ওই তেলে কিছুটা বেগুন ভেজে নেবো, কেননা আর একজন আবার যবে থেকে ঠান্ডা পড়েছে তবে থেকে ভাত খাওয়ার নাম ভুলে গেছে। কি জানি বাবা, এতদিন ভাত না খেয়ে কি করে থাকে। রুটি বেগুন ভাজা, রুটি বেগুন ভাজা। এবছর যেন বেগুন ভাজা খেতে খেতে জিভ আলা হয়ে গেছে, আর ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, এবার আমরা ভাত খাবো আর একজন না খেয়ে থাকবে, তাই কখনো হয়? সেটা তো আমি পারি না। অন্য অন্য মায়েরা যেমনি পারে, আমি তো সেরকম পারি না বলেই আজকে আমার মানে সমস্যার শেষ নেই। আর যদি এরকম চোখ কান বুজে থাকতে পারতাম তবে হয়তো খুব ভালো হতো, কিন্তু আমার দ্বারায় তো সেটা হয়ে ওঠে না। তো দেখো, প্রথমে যে রুটিটা নিয়েছি হয়েছিল, সেই রুটিটা রেখে দিলাম গরুর জন্যে, বার করে নিলাম। আর এই শেষের রুটিটা, এটা কাকের জন্য রেখে দিই। আমরা পার্লারে কিভাবে রান্না করে খাই আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মতন অবস্থা কার কার এরকম আছে। আচ্ছা দিদি, এই নাও জলটা। জল নিয়ে এসছো? দিদি দেখো জল নিয়ে আসলো, এই যে এটাতে করে একটু জল নিয়ে আসলো দিদি। আমরা সবাই মিলে কাজ করি, জানো তো, কেউ একা যে আমি একাই কাজ করব তা না, দিদি আমার সঙ্গে অনেক হেল্প করে। আর এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে কাজ শেখাতে হয়। বাচ্চা গো, ছোট গো বলে বলে যদি তাদেরকে না করানো হয়, তারা কিন্তু কোনো দিনই শিখবে না। আর শ্বশুরবাড়িতে গিয়ে এই খাবে। ওটা হচ্ছে কমানো বাড়ানোর জন্য। দেখো এইটা আমরা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে জল দিয়েছি, তবে জল আরেকটু দিতে হবে, জলটা কম হয়ে গেছে। আমি কিন্তু ডিমটা ছাড়াবো। তুমি ডিম ছাড়াবে, সিদ্ধ করবে, সব কিছু করবে। এবার আবার চালাও, চালাও। না, কোনো দরকার নেই। দেখো ডিমটা এখানে দিয়ে দিলাম, এবার এটা সিদ্ধ হতে থাকবে। আর এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ওটা লাগবে না, এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার নাকি গরম আছে, এখানে সরে যাও তুমি। যতক্ষণ দেখো ডিম সিদ্ধটা না হবে ততক্ষণ এখানে বসে বসে ওই যে গন্ধ শুকবে, দেখবে, মানে হ্যাঁ ফুটো, এখানে গরম হাওয়াটা বেরোবে। ডিমটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি দোকানের কাজগুলো করে নিই। হ্যালো বন্ধুরা, এরকম এখন এটা কিভাবে ফুটছে, খুব টকবক করে কিন্তু ফুটছে। দেখো কত সুন্দর ফুটছে, আমাদের ডিম সিদ্ধ কিন্তু রেডি হতে চলেছে। আবার একটু চাপা দিয়ে দিলাম, ঠিক মতন হবে কি না হবে ওই জন্য। এবার ডিমটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। ডিমটা ঠান্ডা হলে তখন এবার দিদি খেতে পারবে। আমাদের ডিম সিদ্ধ দেখো ছাড়ানো হয়ে গেছে। আর এই দেখো ছোট্ট একটা নুনের প্যাকেট রয়েছে। ভালো করে আজকে ডিমটা হলো না, তুমি এত তাড়াহুড়ো করলে হয় নাকি? আমার খিদে পেয়েছে, তা আমি কি করব? যখন বাড়িতে ভাত খাওয়াতে গেলাম চিংড়ি মাছ ভাজা দিয়ে, ঘি আলু সিদ্ধ দিয়ে। দিয়ে খাবো দিদি? না, হাত দিয়ে খেতে হবে না। একটু নুন ছড়িয়ে দিলাম, দেখি হা করো, ইয়ে করে করে খাও। হাত লাগালে তুমি সারা দুনিয়া মাখাবে। ধরো হাতে ধরো, হাতে ধরো। হ্যাঁ, ডিমটা খুব বেশি সিদ্ধ করিনি, একটু নরম করে সিদ্ধ, হাফ বয়েলের মতন করেছি, কেন এটা খাওয়া অনেক উপকার সেই জন্যে। এবার টপ টপ করে দিদি খেয়ে নেবে। তো কেমন লাগছে বলো? ইশারায় কাফি। তো বন্ধুরা, পার্লারটাও আমাদের হচ্ছে ঘরের মতনই, সব কিছু এখানে থাকে, রাখি। এখানে দোকানের মধ্যে সবকিছু খাওয়ার ব্যবস্থা আছে পেটের জন্য। ওই যে বিস্কুট, ওই যে দেখিয়ে দাও দিদি। হ্যাঁ, বিস্কুট আছে, তারপরে ঘুমানোরও ব্যবস্থা আছে। দিদি এখন খেয়ে দিয়ে ঘুমোবে নাকি? আচ্ছা, বেডটা দেখে দাও। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো বেডটা, এখানে দিদি ঘুমিয়ে পড়ে। যেদিন যেদিন মনে হয় ঘুম পায়, সেদিন সেদিন এখানে ঘুমিয়ে পড়ে। তাড়াতাড়ি খেয়ে নাও। তো চলো বন্ধুরা রাখি এখন। এর ধানি লঙ্কার জন্যে ভিডিওটা মোটে শেষ করতে পারছি না, কিছু না কিছু। আমি তো আবার আমার দিদি আমাকে ক্যাপসুলও বলে। ক্যাপসুলও বলি, কখনো ক্যাপসুল।
ও আচ্ছা, সরি, কখনো ক্যাপসুল বলি, কখনো ধানি লঙ্কা বলি, তো সেটাই বললো তোমাদের সাথে। চলো টাটা, আবার দেখা হবে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু টাটা। অবশ্যই কমেন্টে জানিও।